ভালোবাসা শব্দটা ছোট, কিন্তু অনুভবটা অনেক গভীর। কখনো হাসায়, কখনো কাঁদায়, আর কখনো একদম নিঃশব্দ করে দেয়। এই চ্যানেলে আমরা বলি সেই সব প্রেমের গল্প, যেগুলো হয়তো তোমার নিজের গল্প হতে পারে। তাই যদি ভালোবাসার গল্প ভালো লাগে, সাবস্ক্রাইব করো প্রেমের গল্পকথন চ্যানেলটিকে। একটা লাইক দিলে খুব ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখে ফেলো, হয়তো শেষ লাইনে লুকিয়েছে তোমার হৃদয়ের কথা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে একা একা নুরিকে হাঁটতে দেখে আইজান সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করায়। দ্রুত গাড়ি থেকে নেমে এসে নুরির রাস্তা আটকে প্রশ্ন করে, এরকম করে একা একা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিজছিস কেন? নুরি আইজানকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে চিৎকার করে বলে, প্লিজ এখান থেকে চলে যা, আমার কিছু ভালো লাগছে না। আইজান নুরির হাতটা চেপে ধরে বলে, এখনই আমার সাথে গাড়িতে ওঠ। নুরি কাঁদতে কাঁদতে আইজানের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আমাকে একটু একা থাকতে দে। কেন আমাকে তোরা সবাই মিলে বিরক্ত করছিস কেন? ইতিমধ্যে আইজানও পুরো ভিজে গেছে। মাথা বেয়ে নেমে আসা জলের ধারা চোখে পড়ার আগেই হাত দিয়ে কপাল থেকে সরিয়ে ফেলে ডেসপারেট ভাবে বলে, আমি কিছুতেই তোকে এভাবে রেখে এখানে ছেড়ে যেতে পারবো না। প্লিজ আমার কথা শোন। যদি এখনও আমাকে বন্ধু ভাবিস তাহলে আমার কথাটা শোন প্লিজ। নুরির ভীষণ অসহায় মনে হয় নিজেকে। হঠাৎ দু হাত দিয়ে আইজানকে ধরিয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকে। গাড়ির ভিতরে বসে থাকা লিসা অবাক হয়ে পুরো ব্যাপারটা দেখতে থাকে। দীর্ঘ 5 বছরে এই প্রথমবার বসকে এরকম ব্যবহার করতে দেখে ও অদ্ভুত রকম অস্বস্তি বোধ হয়। নুরি আর আইজান যখন গাড়ির ভেতরে ঢোকে, দুজনেই পুরো কাক ভেজা হয়ে গেছে। আইজান ওর দিকে তাকিয়ে বলে, তোর বাড়ি পৌঁছতে এখনও প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের গেস্ট হাউসটা একদম সামনেই। তুই আমাদের সাথে ওখানে গিয়ে লিজার একটা ড্রেস পরে নে। নুরি না করছিল। আইজান আর লিসা দুজনে জোর করে শেষ পর্যন্ত যেতে বাধ্য হয়। ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে আসবে ভেবেছিল, কিন্তু গেস্ট হাউসে আইজান আর লিসা মিলে কফি সমেত এক গাদা খাবার ওর হাতে জোর করে ধরিয়ে দেয়। ও কফির মগ হাতে নিয়ে জানালা দিয়ে ঝড়ের দিকে তাকায়। আকাশের অবস্থা দেখে সহজে থামবে বলে মনে হয় না। শেষ পর্যন্ত আইজান ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য জোর করলেও ও আর না বলে না। গেস্ট হাউস থেকে বেরোতে বেরোতে প্রায় 1/2 ঘন্টা দেরি হয়ে যায়। লিসা ও ড্রেসগুলো পরে ড্রাই করে দিয়ে দেবে বলে। আইজান যখন নুরিকে ওর বাড়ির রাস্তায় মেন রোডের ওপর নামিয়ে দেয়, তখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে। আজকেও নুরিকে মেন রোড থেকে বিদায় জানাতে হয় বলে আইজানের একটু আফসোস হয়। অন্যদিকে নুরির কাছে যাওয়ার ক্ষেত্রে খুব ধীরে হলেও একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে ভেবে ওর বেশ মন খুশিও হয়। গাড়ির আয়নাতে লক্ষ্য করে এতক্ষণ ধরে ফলো করতে থাকা গাড়িটা ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ আগে ও বুঝতে পেরেছিল দ্বিতীয় গাড়িটা কার। নিজের গাড়ির দরজা খুলে আয়েশের দিকে এগিয়ে যায়। তোর বাড়ির রাস্তা তো এদিকে বলে মনে হয় না। আয়েশও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। সেরকম ভাবে বললে তো তোর গেস্ট হাউস তো এদিকে নয়। নুরিকে বিরক্ত করা বন্ধ কর, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি আরিস। আরিশ রেগে এগিয়ে গিয়ে আইজানের জামার কলারটা 2 হাতে চেপে ধরে বলে, নুরিকে আমি নয়, তুই বিরক্ত করছিস। সবসময় তুই আমার নুরিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিস। আইজান আরিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হালকা হাসতে হাসতে বলে, তুই একটা ভুল করছিস আরিস। নুরি এখন আর তোর নেই। এখন তোর থেকেও আমাকে বেশি ভরসা করে। আজকে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, হয়তো ভবিষ্যতে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসতেও পারে। আরিশ কিছু বলতে গিয়েও থেমে যায়। হঠাৎ করে নুরি আর আইজানের জড়িয়ে ধরা মুহূর্তটা ওর চোখের সামনে ফুটে ওঠে। আইজানের কথার কোনো উত্তর দিতে পারে না। ও নিঃশব্দে ওখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর মায়ের শরীরটা একটু খারাপ দেখে নুরির মনটা খারাপ হয়ে যায়। নিজেকে দোষী মনে হয়। সত্যি এই কয়দিন ধরে ও খালি নিজেরটাই ভেবে যাচ্ছিল। ওর মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিল যে মায়ের দিকে সেভাবে খেয়াল করেনি।
ইস, আজকে যদি বৃষ্টিতে না ভিজতাম তাহলে হয়তো কিছুক্ষণ আগে বাড়িতে পৌঁছে যেতাম। মনে মনে স্বগোক্তি করে নুরি। রাতের ওষুধগুলো ঠিকঠাকভাবে দিয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে ও। আজ আর খাবার খেতে ইচ্ছে করে না। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে আবার অফিস যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু। দ্রুত হাতে রান্না সারতে সাথে মায়ের শরীরের জন্য একটু চিন্তিত হয় ও। কালকে থেকে আজকের মায়ের শরীরটা আর একটু যেন বেশি খারাপ হয়ে গেছে বলে মনে হয়। সবে চাকরিতে জয়েন করেছে, তা না হলে হয়তো আজকের দিনটা ছুটি নিয়ে নিত। নুরির মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। ওর মার কষ্ট করে শ্বাস নিতে নিতে বলে, তুই এত চিন্তা করছিস কেন? এরকম আমার মাঝে মাঝেই হয়। তুই একদম ভাবিস না, ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাব আমি। নুরি কোনো উত্তর দেয় না। কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে থাকে বেশ কিছুক্ষণ। অফিসে বেরোনোর আগে সমস্ত এমার্জেন্সি ওষুধগুলো ভালো করে বুঝিয়ে দিয়ে যায়। আজকে অফিসে গিয়ে নুরি একটু অবাকই হয়ে যায়। অন্যান্য দিনের তুলনায় আরিশকে আজ একটু অস্বাভাবিক রকম গম্ভীর দেখায়। লাল হয়ে থাকা চোখগুলো দেখে স্পষ্ট বোঝা যায় যে উত্তেজক পানীয় নেশা এখনো কাটেনি। লিসা ও ড্রেসগুলো ফেরত দিচ্ছে দেখে আরিশ একটা অর্থপূর্ণ একপেশে হাসি হাসে। নুরির বিরক্তি লাগে। টিফিনের পর আরিশের নিজস্ব কাজ রয়েছে বলে ওর কেবিনে চলে যায়। অন্যদিকে ওরা তিনজন নিজেদের মতো কাজ করতে থাকে। কিছু ফিল্ড ওয়ার্কের জন্য ছুটির আগেই লিচা আর আইজান বেরিয়ে যায়। নুরিকেও ওদের সাথে যেতে বলেছিল। নুরি রাজি হয় না। এসব কাজে ও একদম নতুন। ওর যাওয়াতে কিছু লাভ হবে বলে ওর মনে হয় না। ও আরও বেশ কিছুক্ষণ একা একাই কাজ করে। হঠাৎ মোবাইলের দিকে তাকিয়ে দেখে 6টা বেজে গেছে। দ্রুত হাতে সমস্ত ফাইল গুছিয়ে ফেলে। প্রত্যেক দিন ফাইলগুলো আয়েশের কাছেই জমা থাকে। ফাইলগুলো কোথায় রাখবে বুঝে উঠতে পারে না। একটু ভেবেচিন্তে শেষ পর্যন্ত ফাইলগুলো নিয়ে আয়েশের কেবিনের দিকে চলে যায়। কেবিনের ভেতরে ঢুকে নুরি একটু ঘাবড়ে যায়। কেবিনের সমস্ত আলো বন্ধ করে রাখা আছে। এসি অন না থাকলে নুরি হয়তো ভেবেই নিত ভেতরে কেউ নেই। অন্ধকারের মধ্যে চেয়ারে গায়ে লিয়ে শুয়ে আছে আরিশ। হাতে ধরে থাকা গ্লাসটা যে উত্তেজক পানীয় সেটা ভালো করে না দেখা গেলেও বুঝতে পারে নুরি। ওকে দেখা মাত্র আরিশ সোজা হয়ে চেয়ারের ওপর বসে। নুরির এই মুহূর্তে কথা বাড়ানোর একদমই ইচ্ছা নেই। অবুঝা অন্ধকারের মধ্যেই ফাইলগুলো টেবিলের ওপরে রেখে বলে, ফাইলগুলো এখানে থাকলো, আমি আসছি। নুরি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে আরিশ উঠে এসে ওর পথ আটকে দাঁড়ায়। এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে নুরি? আরিশের মুখ থেকে বেরিয়ে আসা তীব্র অ্যালকোহলের গন্ধে নুরির নাক জ্বালা করে। দুহাত দিয়ে ঠেলে ওকে সরানোর চেষ্টা করে বলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি শেষ পর্যন্ত এরকম হয়ে যাবে। দিনের বেলা নিজের অফিসে বসে ড্রিঙ্ক করতে তোমার লজ্জা করছে না? নুরির কথাগুলো এখন আরিশের কাছে অর্থহীন। নেশা ও সমস্ত চিন্তাগুলোকে এলোমেলো করে দেয়। ওর নিজের শরীরের ভার কিছুটা নুরির গায়ের ওপর ছেড়ে দেয়। দুহাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, তুমি আর আমাকে ভালোবাসো না, তাই না? কথাগুলো নুরির হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। ও নিজেকে সামলে নিয়ে বলে, তোমার নেশা হয়ে গেছে, আমাকে ছাড়ো, আমি বাড়ি যাব। আরিশ নুরিকে আরো জোরে চেপে ধরে ছোট বাচ্চার মতো বলে, না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে। আমি ছাড়লেই তুমি আইজানের কাছে চলে যাবে। আমি কারোর কাছে যাব না, আমি বাড়ি যাব, আমাকে ছাড়ো আরিশ। হঠাৎ করে আরিশ নুরির কোনো বাধা না শুনে পাগলের মতো ওকে কিস করতে শুরু করে। নুরি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওর শরীরও মনের কাছে হার মেনে নেয়। দুহাত দিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুর মতো আঁকড়ে ধরে আরিশকে। ঠিক কতক্ষণ ধরে এরকম চলতে থাকে তা ওর জানা নেই। আরিশের ঠান্ডা হাত যখন ওর কুর্তির ভেতর দিয়ে বুকের কাছে এগিয়ে যায় তখন সম্বিত ফেরে। ও আরিশকে ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত শ্বাস নিতে নিতে বলে, আরিশ, তুমি এখন ড্রাঙ্ক, এই অবস্থায় আমাদের বেশি কিছু করা ঠিক নয়। অন্যদিকে আরিশের মাথায় এসব কিছুই ঢোকে না। ও নুরিকে জড়িয়ে ধরে আবার কিস করতে করতে বলে, প্লিজ নুরি, আই ওয়ান্ট ইউ, প্লিজ। এবার নুরি বেশ জোরের সাথে ওকে সরিয়ে দেয়। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। নুরির যুক্তিগুলোকে বোঝার মতন ক্ষমতা আরিশের তখন নেই। ও
ওর মাথায় একটা জিনিসই ঢোকে, নুরি ওকে রিজেক্ট করেছে। কাল রাতে আইজানের বলা কথাগুলো মাথার ভেতর ঘুরতে থাকে। হয়তো ভবিষ্যতে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসতেও পারে। নুরিকে হারানোর ভয় ও পাগল হয়ে ওঠে। যেমন করে হোক এই মুহূর্তেই ও পেতে চায় ওকে। হঠাৎ টেবিলের ড্রয়ার খুলে একটা চেক বই নিয়ে দ্রুত সাইন করে চেকটা নুরির হাতে গুজে দিয়ে বলে, তোমার পছন্দ মতো অ্যামাউন্ট এখানে বসিয়ে নেবে। জাস্ট লিভ উইথ মি টু রাইট। ক্ষণিকের জন্য নুরির মনে হয় সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। হাতে থাকা চেকের পাতাটা ওর কাঁপতে থাকা হাত থেকে নিচে পড়ে যায়। ছিটকে আরিশের থেকে সরে যায় ও। আরিশ ওর দিকে আরও হাত বাড়ালো। আরিশ ওর দিকে আবার হাত বাড়ালে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে, আমাকে ছোবে না তুমি, তুমি চুলে আমি নিজেকে ঘৃণা করব। নুরি ঝড়ের গতিতে অফিস থেকে বেরিয়ে যায়। শব্দ করে বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিশ। অফিস থেকে বেরিয়ে যখন বাসে ওঠে তখনও নিজের ওপর কন্ট্রোল আনতে পারেনি নুরি। একটা ফাঁকা সিটে বসে চোখ বন্ধ করে মাথাটা পেছন দিকে হেলিয়ে দেয়। ওর দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে জীবনে কোনো দিন এরকম পরিস্থিতির সামনে এসে উপস্থিত হবে। আরিশের বলা শেষ কথাগুলো মনে পড়া মাত্র দু হাতের মুঠো শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ আগে এই আরিশকে আঁকড়ে ধরেছিল ভেবে ওর মুখে তীব্র বিতৃষ্ণার ভাব ফুটে ওঠে। একসময় যে নামটা ওর মনে শুধুমাত্র ভালোবাসার অনুভূতি এনে দিত, আজ সেটাই তীব্র ঘৃণা ছাড়া আর কিছুই এনে দেয় না। যদি মায়ের শরীর অসুস্থ না হতো তাহলে এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিত নুরি। নিজের প্রতিবন্ধকতার জন্য রাগে নিজের ওপরেই চিৎকার করতে ইচ্ছে করে নুরির। চিন্তার মধ্যে ডুবে থাকার জন্য কখন বাসার কাছে পৌঁছে গেছে বুঝতে পারে না। হঠাৎ স্টপেজের নাম শুনে ধরপড় করে উঠে দ্রুত নেমে আসে বাস থেকে। দূর থেকে ঘরের আলো জ্বলছে না দেখে নুরির মন দুশ্চিন্তা শুরু হয়ে যায়। দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। নুরি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর ওর বলা কথাগুলো আরিশের কানে বাজতে থাকে। আমি কি এতটাই বাজে যে আমার স্পর্শে ঘৃণাবোধ হবে? কেন আমি তোমার চোখে এতটা খারাপ? কেন আইজানকে জড়িয়ে ধরার সময় তো তোমার খারাপ লাগে না? অনুপস্থিত ব্যক্তির উদ্দেশ্যে চিৎকার করে ওঠে আরিশ। অন্ধকারের মধ্যেই অনেকক্ষণ বসে থাকে ও। এত বছর পর নিজেকে হঠাৎই আজ শক্তিহীন মনে হয়। চোখ খুলে পরের দিনটা দেখার মতো সাহস আনতে ভয় করে। কতক্ষণ এভাবে কেটে যায় খেয়াল থাকে না। এক সময় ধীরে ধীরে সোজা হয়ে উঠে বসে। নিজের ক্লান্ত শরীরটাকে জোর করে টেনে নিয়ে চলে বাসার দিকে। দরজার নক করার আগে নিজেকে একটু ঠিকঠাক করে নেয় আরিশ, কিন্তু আব্বুর সামনে লুকানো এত সহজ নয়। দরজা খোলার পর আরিশকে দেখে ওর আব্বুর মুখে প্রতিদিনের মতো কষ্টের ছাপ ফুটে ওঠে। দীর্ঘ 10 বছরে ওর আব্বু আরিশের মুখে কখনো সেই আনন্দ দেখতে পায়নি যেটা একজন বাবা তার ছেলের মুখে দেখতে চায়। আব্বু প্লিজ, আমাকে দেখে এত দুঃখী হওয়া বন্ধ করো। আমাদের কোম্পানিকে আমি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছি, তাও তুমি কেন দুঃখ পাচ্ছ? আরিশের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসতে বসতে বলে, কোম্পানি ওপরে নিয়ে যাওয়ার স্বপ্ন তোমার ছিল, আমি তো অল্পতেই খুশি। এই উঁচুতে ওঠার যে তোমার। হ্যাঁ, আমি চেয়েছি উঁচুতে উঠতে, এখন সবাই আবার প্রশংসা করে। এটা প্রশংসা নয়, শুধুমাত্র তোমার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করা। এগুলো সব নকল। আমি জানি এগুলো নকল, কিন্তু একদিন এই নকলের কাছে আমি হেরে গিয়েছিলাম, তাই এগুলোই এখন আমার কাছে আসল মনে হয়। আরিশ চিৎকার করে বলে। 10 বছর আগে দিল্লিতে আরিশের সাথে কি হয়েছিল তা ওর বাবা জানে না। শুধু এটুকু বুঝতে পারে যে খুব কষ্টের কিছু ঘটেছিল সেখানে। এই নিয়ে ওর বাবা কখনো প্রশ্ন করেনি, আর আরিশও কোনোদিন সেই প্রসঙ্গ তোলেনি। কিন্তু নিজের ছেলেকে নিজের চোখের সামনে এভাবে দেখতে দেখতে ওর বাবা আর থাকতে পারে না। আমি জানি না তোমার সাথে কি হয়েছিল, কিন্তু তুমি যেভাবে জীবন কাটাচ্ছ সেটাকে বাঁচা বলে না। আমার চোখের সামনে আমি এভাবে তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না।
আরিশ মুখে একটা নকল হাসি আনার চেষ্টা করে বলে, তুমি একদম চিন্তা করো না আব্বু, আমি খুব খুশি আছি। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বাবা। ওই নকল হাসি আমার সামনে কাজ দেবে না। তুমি যদি ঠিকই করে নাও যে তুমি এইভাবে জীবন কাটাবে, তাহলে আমি সব কিছু ছেড়ে তোমার ফুপির কাছে চলে যাব। আরিশ সঙ্গে সঙ্গে ওর আব্বুর কাছে ছুটে এসে বলে, তুমি এরকম কিছুতেই করতে পারো না। তুমি খুব ভালো করে জানো যে আমার কাছে তুমি ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় আম্মু আমাকে ছেড়ে চলে গেল। এখন তুমি কিছুতেই আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। আরিশের গলা ধরে আসে। ওর আব্বুও ইমোশনাল হয়ে পড়ে। একটা হাত আরিশের মাথায় রেখে বলে, তুই শুধু নিজের কথাটাই ভাবছিস আব্বু। আমি মরার পর তোর আম্মুকে কি উত্তর দেব সেটা ভেবেছিস একবারও? তোর আম্মু যখন আমাকে জিজ্ঞাসা করবে যে আব্বু ওখানে খুশি আছে তো, তখন আমি কি বলবো? আরিশ ওর আব্বুর দুটো হাত চেপে ধরে বলে, আমি অত কিছু জানি না। তুমি এখান থেকে কোথাও যাবে না, ব্যাস। এবার ওর আব্বু কণ্ঠস্বর গম্ভীর করে বলে, আমি একটাই শর্তে থাকতে রাজি আছি, তোকে বিয়ে করতে হবে। আব্বু, তুমি খুব ভালো করে জানো যে আমি বিয়েতে বিশ্বাস করি না। আমার বিয়ে হলে 2 দিন লাগবে না ডিভোর্স হতে। তুমি মনে মনে ঠিকই করে নিয়েছো যে বিয়ে করবে না, তাই জন্য তুমি আগে থেকেই না বলছো। কিন্তু আমি তো আমার কথা পরিবর্তন করব না। আরিশ কি বলবে ভেবে পায় না। দুহাত দিয়ে শক্ত করে মাথার চুল চেপে ধরে বলে, আচ্ছা, আমি কি করলে তুমি খুশি হবে বলো? ওর আব্বু কিছুক্ষণ চুপ করে ভাবে। তুমি খুব তাড়াতাড়ি একটা বিয়ে করো। যাই হয়ে যাক না কেন, 1 বছর পর্যন্ত তুমি ডিভোর্স দিতে পারবে না। যদি 1 বছরে তোমাদের মধ্যে মিল না হয়, তাহলে আমি আর তোমাকে এই নিয়ে কোনোদিনও জোর করব না। কিন্তু আব্বু। আরিশের আব্বু আরিশকে আর কথা বলতে দেয় না। চেয়ার থেকে উঠে নিজের ঘরে চলে যেতে যেতে বলে, এটাই আমার শেষ কথা। তুমি ভেবে দেখো কি করবে। আরিশ উদ্ভ্রান্তের মতো ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। এমনিতে নুরির সাথে হওয়া ঘটনার জন্য মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। তার মধ্যে বাবার কথাগুলো মিলে পুরো বিষয়টা অসহ্য হয়ে ওঠে। হঠাৎই মোবাইলের চ্যাট বক্সে একটা মেসেজ ঢোকে। When to hop up tonight? নিধির সাথে এর আগে 2-1 বার মিট করেছে ও। এই মুহূর্তে প্রবলেমগুলো থেকে নিজের মনটাকে সরানোর জন্য নিধি সবচেয়ে বেটার অপশন বলে মনে হয়। বিশেষ কাজ আছে বলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায় আরিশ। নীলচে আলোতে হোটেল রুমের ভেতরটা ভালো করে দেখা যাচ্ছে না। নিধি আরিশের গলা জড়িয়ে রোমান্টিক কিছু বলার চেষ্টা করে। ওর কথাতে পাত্তা না দিয়ে আরিশ একটানে নিজের শার্টটা খুলে ফেলে। নিধিকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। নিধির কাঁধে কিস করতে করতে আরিশ হঠাৎ করে বলে, জাস্ট টেল মি ওয়ান থিং বেবি, আমার স্পর্শে কি তোমার ঘৃণা করছে? কথাগুলো মুখ থেকে বেরোনো মাত্র আরিশ নিজেই আটকে ওঠে। ও নিধিকে কিস করে ঠিকই, কিন্তু মন আটকে থাকে অন্ধকারময় অফিস রুমে। কি ভুলভাল বকছো? Forget those things and contact on me. নিধির কথাগুলো ওর ভেতর পর্যন্ত পৌঁছায় না। অন্ধকার অফিসের ভেতর নুরিকে জড়িয়ে ধরে কিস করার কথা মনের ভেতর ঘুরতে থাকে। ঘটনাগুলো পরপর ভেসে ওঠে। তুমি ছুলে আমি নিজেকে নিজে ঘৃণা করব। নুরির কথাটা মাথায় আসা মাত্র আরিশ নিধির কাছ থেকে ছিটকে সরে যায়। দ্রুত হাতে নিজের জামাটা পরতে পরতে বলে, আই এম সরি, হোটেলের বিল অলরেডি পে করা আছে। তারপর হতবাক নিধির সামনে দিয়ে আরিশ দ্রুত হোটেল থেকে বেরিয়ে যায়। হসপিটালে সারা রাত জেগে থাকার জন্য নুরির চোখের তলায় কালি পড়ে গেছে। এক রাতেই যেন অনেক বেশি বিধ্বস্ত হয়ে গেছে ও। মাকে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা নিয়ে অলরেডি ডাক্তারদের সাথে কথা হচ্ছে। সমস্ত টেস্ট রিপোর্ট আসতে আসতে বিকেল হয়ে যাবে। রিপোর্ট দেখার পরে ডাক্তাররা কোনো কিছু বলতে পারবে। অলরেডি দুপুর গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত খাবার মুখে দেয়নি ও। টায়ার্ড শরীরটাকে টানতে টানতে কাছাকাছি একটা খাবারের দোকানের দিকে এগিয়ে যায়। এখন ওকে সুস্থ থাকতেই হবে। ইচ্ছা না করলেও জোর করে মুখের ভেতরে খাবারগুলো ঢোকাতে থাকে। অফিস না যাওয়ার ব্যাপারটা আগে থেকে জানানো হয়নি। আইজান আর লিসা দুজনেরই মিস কল রয়েছে মোবাইলে।
আরিশের কাছ থেকে কোনো কল আসবে না সেটা ও জানতই। অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। মায়ের শরীর খারাপের জন্য অফিসে যেতে পারেনি, লিখে আইজানকে একটা টেস্ট করে দেয়। সমস্ত রিপোর্ট দেখার পর ডক্টর ইমিডিয়েট ওর মায়ের অপারেশনে সাজেস্ট করে। কন্ডিশন এতটাই সিরিয়াস যে হাতে 1 সপ্তাহ নেই। সমস্ত খরচা আর বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পর দ্রুত হসপিটাল থেকে বেরিয়ে যায় নুরি। আর একটু পরে আরিশ অফিস থেকে বেরোবে ঠিক করেছিল। আজকে নুরি অফিস আসেনি। না আসার কারণটা শেষ পর্যন্ত আইজানের মুখ থেকে শোনার পর মনের ভেতর আবার বোকা বোকা রাগ তৈরি হয়। আমি বস, ওরা আমাকে জানানো উচিত ছিল। আরিশ চেয়ার ছেড়ে উঠতে গিয়েও আবার বসে পড়ে। হঠাৎ ওর কেবিনের ভেতরে বিধ্বস্ত নুরি ঝড়ের বেগে ঢোকে। নুরি আরিশের দিকে এগিয়ে গিয়ে ওর দুটো হাত ধরে বলে, আরিশ প্লিজ আমাকে 2 দিনের মধ্যে 20 লাখ টাকার অফিস লোনের ব্যবস্থা করে দাও। আমি সময় মতো সব শোধ করে দেব। আরিশ এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নিয়ে হেসে বলে, এখন আবার হাত ধরলে তোমার নিজেকে নিচু মনে হচ্ছে না? নুরি এত কিছু ভাবার মতো মানসিক পরিস্থিতিতে ছিল না। মাথার ভেতরে ডাক্তারদের বলা কথাগুলো ঘুরছিল। ও ডেসপারেট ভাবে বলে, দেখো আরিশ, আমাদের একে অন্যের প্রতি ঘৃণা নিয়ে কথা বলার মতো সময় এখন নয়। প্লিজ, আমার খুব দরকার এখন। এত যখন দরকার তখন আইজানের কাছে বললেই তো পারো। তোমরা তো খুব ভালো বন্ধু। আরিশ ইচ্ছে করে বন্ধু কথাটার উপর জোর দেয়। তোমার চোখে আমি কেমন জানি না, কিন্তু আমি টাকার জন্য বন্ধুত্ব করি না। তাও আইজানের থেকে আমি চেয়ে নিতাম যদি কোম্পানিটা ওর নামে হতো। আমি ওর বাবার কাছ থেকে টাকা নিতে পারবো না। ওর বাবা হলো মিস্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের বন্ধু, আর মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে যুক্ত টাকা আমার জন্য ছোঁয়াও পাপ। নুরি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, কিন্তু তাতে আবার কি লাভ হবে? আরিশ, আমার মা অসুস্থ। তুমি এই মুহূর্তে লাভ লোকসানের হিসাব করছো? নুরি কষ্টের সাথে আরিশের দিকে তাকায়। সে আরিশ অনেকদিন আগেই মরে গেছে, যে কোনো হিসেব না করে কাজ করত। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে একজন বিজনেসম্যান, আরিশ রাইয়ান খান। অনুভূতিহীনভাবে আরিশ কথাগুলো বলে। নুরি চোখের জলের সাথে সাথে বেরিয়ে আসা কষ্টকে জোর করে বুকের ভেতর ঠেলে দিয়ে কঠোরভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, মিস্টার আরিশ রায়হান খানের যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। আরিশ বেশ কিছুক্ষণ চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির দিকে। আমাকে বিয়ে করতে হবে। নুরি চমকে অবাক হয়ে আরিশের দিকে তাকায়। আরিশ একটু থেমে একজন দক্ষ বিজনেসম্যানের মতো বলে, কোনো রোম্যান্টিক ম্যারেজ নয়। খুব কম মানুষ এই বিয়ের ব্যাপারে জানবে, আর 1 বছর পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি তোমাকে আজকে রাতটাকে শুধু ভাবার সময় দিচ্ছি, তুমি সকালের মধ্যে আমাকে জানিয়ে দিও। কি হতে চলেছে তার কোনো ধারণা নেই নুরির। আরিশ অফিস থেকে বেরিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে নুরি বলে ওঠে, আমি রাজি। নুরির মুখ থেকে আমি রাজি শোনার পর কেবিন থেকে বেরিয়ে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে আরিশ। এত তাড়াতাড়ি এত বড় একটা ডিসিশন নেওয়া দেখে অবাক হয় ও। একটা পুরো হালকা তুলে নুরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওর মুখের দিকে তাকিয়ে উত্তরের সিরিয়াসনেসটা বোঝার চেষ্টা করে। ঠিক আছে, তুমি কাল আমার সাথে অফিসে দেখা করো। কালকে আমরা এই ব্যাপারে সমস্ত লিগ্যাল আলোচনা করে নেব। নুরি স্থিরভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, আশা করি কালকে আমি টাকাটাও পেয়ে যাব। নুরির এইরকম ডেসপারেট ভাব দেখে এবার আরিশ একটু অন্য প্রসঙ্গে গিয়ে জিজ্ঞাসা করে, মোহাম্মদ সিরাজুল ইসলামের মেয়ে 20 লক্ষ টাকার জন্য এত ডেসপারেট হয়ে উঠেছে, সেটা ভাবলেই অবাক লাগে। তোমার রিজিউমে দেখছি গার্জেন হিসাবে মায়ের নাম লেখা রয়েছে, এর কারণ? আমার সাথে মোহাম্মদ সিরাজুল ইসলামের কোনো সম্পর্ক নেই। আরিশ নুরিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য কত কিছুই না জেনেই বলে, সম্পর্ক নেই নাকি ঢাকাতে এমন কিছু করেছো যার জন্য তোমার বাবার সামনে মুখ দেখাতে পারছো না, আর এই জন্যই হয়তো সিলেটে পালিয়ে এসেছো। নুরি কয়েক সেকেন্ড আরিশের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ হাসতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাসির পর বলে, তোমাকে আমি এতদিন ভালো স্টুডেন্ট বলে জানতাম। আজকে তুমি আমার ধারণার সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছো। যদি বোকাদের কোনো কম্পিটিশন হয় তাহলে নিঃসন্দেহে তুমি প্রথম হবে।
নুরি! আরিশ রেগে চিৎকার করে ওঠে। নুরি এবার সিরিয়াসভাবে আরিশের দিকে তাকিয়ে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি তোমার মতো একজন মানুষের সাথে কোনো আলোচনা করতে চাই না। তুমি এর মধ্যেই আমার সম্পর্কে অনেক কিছু ভেবে নিয়েছো। আশা করি এই ব্যাপারটাও তুমি নিজের মতো কিছু না কিছু ভেবে নিতে পারবে। হতবাক আরিশের পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে আবার বলে, একটা কথা মনে রেখো, তোমার ভাবনাতে আমার কিচ্ছু যায় আসে না। নুরি বেরিয়ে যাবার পরেও অনেকক্ষণ পর্যন্ত ওর কথাগুলো আরিশের মাথায় ঘুরতে থাকে। আরিশ বাসাতে পৌঁছে অবাক হয়ে যায়। ওর আব্বু ইতিমধ্যে ব্যাগপত্র গুছিয়ে সমস্ত কিছু রেডি করে ফেলেছে। প্যাকিং ব্যাগের দিকে তাকিয়ে ও আব্বুকে বলে, এসব কি করেছো তুমি? এত ব্যাগ গুছিয়েছো কিসের জন্য? আরিশের আব্বু খুব স্বাভাবিকভাবে একটা বড় ট্রলি ব্যাগের চেন টানতে টানতে বলে, আমি তো কালকে বলে দিয়েছিলাম আমি তোর ফুবির ওখানে চলে যাচ্ছি। আরিশ আব্বুর হাত থেকে সুটকেসটা টেনে নিয়ে বলে, এরকম ভুলভাল বকা বন্ধ করো। তুমি এখান থেকে কোথাও যাবে না। সবকিছু তোমার কথা মতো হবে না আরিস। আরিশের হাত থেকে ব্যাগটা আবার ফিরিয়ে নিতে নিতে ওর আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, সব ভুল আমার, কিন্তু তুমি এখান থেকে যেতে পারবে না, কারণ আমি বিয়ে করতে রাজি আছি। শেষ কথাটা চোখ বন্ধ করে দ্রুত বলে ওঠে আরিশ। ওর আব্বু সঙ্গে সঙ্গে হাতের ব্যাগটা বিছানার উপর ফেলে ভীষণ খুশি হয়ে আরিশকে জড়িয়ে ধরে। আমি কাল থেকেই তোর জন্য মেয়ে দেখা শুরু করে দেব। আরিশ ওর আব্বুকে এবার একটা চেয়ারে বসিয়ে শান্তভাবে বলে, দেখো আব্বু, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। তুমি জানো আমি বিয়ের পক্ষপাতী নই, তাই আবার বিয়ের ব্যাপারটা গোপন থাকবে। এই মুহূর্তে আরিশ বিয়েতে রাজি, এটাই ওর আব্বুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমার কোনো আপত্তি নেই এতে। একটা ভালো মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যাক, ব্যাস তাতেই আমি খুশি। আব্বু, আমি আসলে মেয়েও ঠিক করে ফেলেছি। আরিশকে খুব ভালো করে চেনে ওর বাবা, নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ওর মাথায় ঘুরছে। ঠিক করে ফেলেছো মানে? তুমি তো এতদিন বিয়ের পক্ষপাতী ছিলে না, হঠাৎ একদিনের মাথায় মেয়ে ঠিক করলে কেমন করে? আব্বুর কাছে যেমন করেই হোক বিষয়টা ম্যানেজ করতেই হবে। আরিশ দ্রুত প্ল্যান করে বলে, আসলে মেয়েটা আমার অফিসে নতুন জয়েন করেছে। ওর সাথে কথা বলার পর আমার বেশ ভালো লাগে। আজকে প্রপোজ করলে ও রাজি হয়ে যায়, ব্যাস তুমি রাজি হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব। আরিশের বাবা পুরো ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পায়। বিয়ের অনুমতি দেওয়ার আগে আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। আরিশ মনে মনে চাপ খেয়ে গেলেও মুখে হাসি এনে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করানোর জন্য ওকে বাড়িতে নিয়ে আসবো। পরের দিনও নুরি অফিসে যায় না, তবে এবার ও আগের থেকে জানিয়ে দেয়। আইজান ফোন করে বিষয়টা ভালো করে জানতে চাইলে ভাষাভাবে উত্তর দিয়ে ওকে কাটিয়ে দেয়। আসলে নিজের জন্য অন্য মানুষকে দুশ্চিন্তায় রাখতে বরাবরই পছন্দ করে না নুরি। নুরির ফোনটা কাটার পর আইজানের মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। পাশে বসে থাকা লিছা বলে, আচ্ছা বস, নুরির সঙ্গে আপনার কি সম্পর্ক? আইজান দ্রুত মুখে দুশ্চিন্তার ছাপটা কাটিয়ে হেসে বলে, ছোটবেলার বন্ধু। লিছা কোনো কথা না বাড়িয়ে চুপ করে তাকিয়ে থাকে আইজানের দিকে। আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে অফিস টাইমের পর ওরা দেখা করবে। যথারীতি নুরি যখন অফিসে আসে তখন সবাই চলে গেছে। ও আরিশের কেবিনে যাওয়া মাত্র আরিশ ওর দিকে এক সেট এগ্রিমেন্ট পেপার এগিয়ে দেয়। পেপারগুলো হাতে নিয়ে নুরি সপ্রশ্ন দৃষ্টিতে আরিশের দিকে তাকায়। আরিশ ফর্মালি এক্সপ্লেন করার ভঙ্গিতে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তোমার আর আমার মধ্যে 1 বছরের বিয়ের এগ্রিমেন্ট পেপার ওঠা। আমরা দুজন চাইলেও 1 বছরের মধ্যে ডিভোর্স ফাইল করতে পারবো না। আমি আর তুমি পথে একমাত্র আমি যাদেরকে চাইবো তারা এই বিয়ের ব্যাপারে জানবে। ইতিমধ্যে তোমার মায়ের অপারেশনের ব্যাপারে আমি সমস্ত খবর নিয়েছি। অপারেশন সমেত আনুষঙ্গিক সমস্ত খরচ আমি দেব। আমার আব্বু জানে আমরা একে অপরকে পছন্দ করি। আমাদের প্রথম দেখা অফিসে, আর প্রেমও শুরু অফিসে। আব্বুর সামনে সবসময় হ্যাপি কাপল হিসেবে থাকতে হবে। এই বিয়েটা একটা বিজনেস ডিল। এই বিয়েটা নিয়ে পরবর্তীকালে আমরা কেউ কাউকে ইমোশনালভাবে প্রেশার দেব না। এর ভিতর রোম্যান্টিক কিছু নেই। 1 বছর পর ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমরা দুজনে যে যার নিজের রাস্তা আলাদা হয়ে যাব।
বড়সড় বক্তৃতাটা দেবার পর আরিশ একটু থেমে আবার বলে, এই কথাগুলোই আইনের ভাষায় ওই পেপারটাতে লেখা আছে। মোট 2টো কপি রয়েছে। আমি অলরেডি সাইন করে দিয়েছি। তুমি সাইন করার পর আমাদের কাছে একটা করে কপি রাখা থাকবে। নুরি পেপারগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলে, বাহ, অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছো তুমি। নুরির কথার মধ্যে লুকিয়ে থাকা খোঁচাটাকে তোয়াক্কা না করে আরিশ বলে, আমাদের এখানকার কাজ হয়ে গেলে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার আব্বু তোমার সাথে মিট করতে চাই। সেখানে আমার বলা কথাগুলো মাথায় রেখো। আব্বু কিন্তু অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে। নুরি এবার সোজা হয়ে বসে আরিশের দিকে তাকিয়ে বলে, এত বড় নাটকের মধ্যে ঢোকার আগে আমারও একটা শর্ত আছে। আমার বিয়ের ব্যাপারটা আমার মা যেন কোনো মতেই জানতে না পারে। আমার মা হার্টের পেশেন্ট। 1 বছর পরে যখন আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমার মায়ের পক্ষে সেটা সহ্য করা কষ্টকর হতে পারে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। বিয়ের পর তুমি যখন আমাদের বাড়িতে থাকবে তখন মাকে কি বলবে সেটা ভেবেছো কি? আমি ভেবে নিয়েছি। কোম্পানি থেকে আমাকে অপারেশনের লোন দিয়েছে, আর তার পরিবর্তে আমাকে কুমিল্লায় 1 বছরের জন্য একটা প্রজেক্টে পাঠিয়ে দিয়েছে। 1 বছর পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর যখন মায়ের কাছে আবার ফিরে যাব, তখন মায়ের কোনো রকম সন্দেহ হবে না। আর এই 1 বছরে মায়ের দেখাশোনার সমস্ত খরচ তুমি দেবে। পেপারগুলোতে সাইন করার পর নুরি আর আরিশ একসাথে বেরিয়ে পড়ে আরিশের বাসার উদ্দেশ্যে। গাড়িতে যদিও ভালো মতো নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিল, তবুও আরিশের বাবার সামনে নুরি নার্ভাস ফিল হয়। অন্যদিকে নুরিকে দেখে আরিশের আব্বু কিন্তু ভীষণ খুশি। নুরির দিকে মিষ্টির প্লেটটা এগিয়ে দিতে দিতে বলে, অনেক ছোটবেলায় ওর আম্মু মারা গেছে। বুঝতেই পারছো, নারী বর্জিত সংসার আমাদের। তুমি তাড়াতাড়ি এসে এই সংসারের হালটা ধরো মা। আমারও বয়স হয়েছে, এবার আমাকে একটু রেস্ট দাও। তোমাদের খুশির সংসার দেখলে আমি শান্তিতে মরতে পারবো। নুরি দ্রুত বলে ওঠে, এসব কি কথা বলছেন? মরার কথা এরকম বলতে নেই। আরিশের আব্বু হাসতে হাসতে বলে, যখন আমার মতো বয়স হবে তখন বুঝবে নিজের ছেলে মেয়েদের সুখ দেখতে দেখতে মরাটা খুব আনন্দের ব্যাপার। এবার আরিশ বাধা দিয়ে বলে, আব্বু প্লিজ, তুমি এরকম বলে আমি বিয়েটাই কিন্তু করবো না। আচ্ছা ঠিক আছে, বিয়ে ঠিক করার আগে নুরির আম্মু আব্বুর সাথে একবার কথা বলা দরকার। তারপর 2 বাড়ি মিলিয়ে দিন ঠিক করা যাবে। নুরি অস্বস্তিতে পড়ে যায়, কি বলবে ভেবে পায় না। আরিশ ব্যাপারটা বুঝতে পেরে বলে, হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে চাইছি না। তাই নুরির আব্বু আম্মু বিয়ের ব্যাপারে কিছুই জানে না। সে কি করে সম্ভব? তোমাদের বিয়ে হবে আর মেয়ের আম্মু আব্বু জানবে না? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট বেশি বলো তো আব্বু, আমার বিয়ে নাকি অন্যদেরকে জানানো? কিন্তু তাই বলে আরিশ ওর আব্বুর কথা শেষ হতে দেয় না, তার আগেই বলে, পরের সপ্তাহেই আমরা রেজিস্ট্রি করে নিচ্ছি, ব্যাস। আরিশ এতদিন পর বিয়েতে রাজি হয়েছে, তার ওপরে নুরি মেয়েটাকে ওর আব্বুর বেশ ভালো লেগেছে। তাই মেয়ের আব্বু আম্মুর অনুমতি নেওয়ার ব্যাপারটা নিয়ে খুঁতখুঁতানি থাকলেও আরিশের আব্বু আপত্তি করে না। 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি শুনে নুরির শিরদাঁড়া বেয়ে একটা দুশ্চিন্তার স্রোত বয়ে যায়। অন্যদিকে আরিশ রেজিস্ট্রিতে কাকে কাকে ইনভাইট করবে সেটা ভাবতে থাকে। প্রথম যে 2টো নাম ওর মাথায় আসে সেটা হলো আইজান আর লিসা। 2 দিন হলো নুরির মায়ের অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে হসপিটালের বেডে মায়ের পাশে বসে রয়েছে নুরি। সকাল থেকেই উসকুস করছিল কিভাবে মায়ের কাছে ব্যাপারটা বলবে ভেবে। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে কুমিল্লায় যাওয়ার কাহিনীটা বলেই ফেলে। আরিশের ম্যানেজমেন্ট স্কিল দেখে নুরি বেশ অবাকই হয়েছে। ইতিমধ্যেই নুরির মায়ের থাকার জন্য ঘর সমেত নার্সের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। নুরি যদিও নতুন ঘরের ব্যাপারে প্রথমে আপত্তি তুলেছিল, পরে ভেবে দেখলো যেহেতু ও থাকবে না, তাই একটা ভালো পরিবেশে থাকাটাই মায়ের জন্য বেশি সুরক্ষাজনক। 2-3 দিনের মধ্যেই হসপিটাল থেকে রিলিজ অর্ডার পেয়ে যাবে আশা করছে। 1 বছরের জন্য চলে যাওয়ার আগে মাকে অন্তত নতুন বাড়িতে সবকিছু গুছিয়ে দিয়ে যেতে চায় ও।
আজকে নিয়ে 5 দিন হলো ও অফিস যায়নি। ইতোমধ্যে আইজান আর লিসা এসে দেখা করে গেছে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছিল যখন আরিশ ওর মায়ের সাথে দেখা করতে এসেছিল। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাওয়ায় নুরি কেবিন থেকে বেরিয়ে আসে। আজকে মায়ের শরীরটা আরও কিছুটা ভালো দেখে ওর মনটা বেশ খুশি হয়। মনে মনে ভাবে কালকে একবার অফিসে যেতে হবে। অনেক দিন পর রাতে গভীর ঘুম হয় নুরির। যখন ঘুম ভাঙে তখন বেশ বেলা হয়ে গেছে। কোনো রকমে কিছু শুকনো খাবার মুখে দিয়ে যতক্ষণে অফিসে পৌঁছায় ততক্ষণে আইজান, আরিশ আর লিছা প্রজেক্ট রুমে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নুরিকে দেখা মাত্র আইজান বলে, নুরি, তুই এর মধ্যেই অফিস জয়েন করে নিলি? আমি ভেবেছিলাম তুই হয়তো আরও কিছুদিন অফ নেবে। নুরির সামনের চেয়ারটা টেনে বসতে বসতে বলে, আসলে আম্মুর শরীরটা এখন অনেকটা ভালো আছে। তাছাড়া টানা এতগুলো অফ নিতে খারাপও লাগছিল। তোমার এত কিছু ভাবার দরকার ছিল না নুরি। ভুলে যাচ্ছ যে আর কিছুদিন পর তুমি আবার মিসেস হবে। তাই তুমি কতদিন অফিস অফ করছো সেটা ম্যাটার করে না। হাতে ধরা পেপার থেকে মুখ না সরিয়েই আরিশ কথাগুলো বলে ওঠে। আইজান আর লিচার এবার একসঙ্গে অবাক হবার পালা। আইজান সপ্রশ্ন দৃষ্টিতে নুরির দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি? আরিশের এরকম মন্তব্যে নুরিও বেশ খানিকটা হতবাক হয়ে গেছে। কিভাবে এক্সপ্লেন করবে বুঝতে পারে না। অন্যদিকে আরিশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আইজানের দিকে এগিয়ে গিয়ে বলে, মানেটা খুবই সিম্পল। আমি আর নুরি বিয়ে করছি। 2-1 দিনের মধ্যে আমাদের রেজিস্ট্রি হবে। আর আমাদের রেজিস্ট্রিতে তোমাদের দুজনকে অবশ্যই আসতে হবে। আইজান বিস্ফোরিত চোখে আরিশের দিকে তাকিয়ে থাকে। আরিশ আইজানের মুখের অভিব্যক্তিকে উপভোগ করতে করতে বলে, ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। আমাদের বিয়ের ব্যাপারটা আর কেউ যেন না জানে, প্লিজ। আইজান কি করবে কিছুই ভেবে পায় না। হঠাৎ নুরির দিকে তাকিয়ে বলে, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি আর আমাকে একটা বারও জানালিও না। হয়তো আমাকে কোনোদিন তুই বন্ধু ভাবিসনি। আইজানের কথাতে নুরির খুব খারাপ লাগে। দ্রুত আইজানকে বোঝানোর জন্য বলে, প্লিজ আইজান, তুই আমাকে ভুল বুঝছিস। নুরির সমস্ত রাগ আরিশের ওপর গিয়ে পড়ে। রাগের সাথে আরিশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ও আবার বলে, আসলে এখানে জানানোর মতো কিছু ছিলই না। এটা কোনো রোমান্টিক ম্যারেজ না। এটাকে ম্যারেজের থেকে একটা বিজনেস ডিল বলে মনে হয় বেশি ভালো হবে। এই মুহূর্তে সমস্ত কথায় আইজানের কাছে অর্থহীন মনে হয়। ও ব্যর্থ রাগে টেবিলের ওপরে থাকা ফাইলগুলো হাত দিয়ে এদিক ওদিক ফেলে দেয়। এক্সকিউজ মি প্লিজ, আই মিন সাম ফ্রেশ ইয়ার্স। নিজেকে সংযত করে কথাগুলো বলেই আইজান দ্রুত ওখান থেকে বেরিয়ে যায়। আইজানকে বেরিয়ে যেতে দেখে লিসাও সঙ্গে সঙ্গে ওকে ফলো করে। নুরি আইজানকে বোঝানোর জন্য উঠে বেরিয়ে যাওয়ার আগেই আরিশ ওর হাতটা চেপে ধরে। আমাদের বিয়ের ব্যাপারটা আইজান জেনে গেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হয়তো তোমাদের সদ্য রোম্যান্সে আমি জল ঢেলে দিয়েছি, কি তাই তো? হাতটা ছাড়িয়ে নিয়ে নুরিও সমান বিতৃষ্ণার সঙ্গে বলে, কোনো কিছু না জেনে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া তোমার স্বভাব হয়ে গেছে। আরিশ শয়তানের মতো হাসতে হাসতে বলে, আমাদের বিয়ের আসলে একটা বিজনেস ডিল, সেটা বলার কি খুব দরকার ছিল? তুমি বিয়ের ব্যাপারে অন্যদের জানাতে বারণ করেছো, তাই আমি কাউকে জানাইওনি। আইজানকে তুমি নিজে জানিয়েছো। আমি শুধুমাত্র সেটাই বলেছি যেটা রিয়েল ফ্যাক্ট। আরিশ বলার মতো কিছু ভেবে পায় না। নুরি নিজের পক্ষে যত বেশি যুক্তি দিতে থাকে আইজানের প্রতি ওর মনে তত বেশি ঈর্ষা জমতে থাকে। আইজান এই মুহূর্তে বিল্ডিংয়ের ছাদে বসে রয়েছে। লিচা ওর পাশে বসতে বসতে বলে, তাহলে নুরি শুধুমাত্র পুরনো বন্ধু নয়, এক্স গার্লফ্রেন্ডও? ব্যাপারটা চেপে রাখা যাবে না বুঝে আইজান ওর দিকে তাকিয়ে বলে, অ্যাকচুয়ালি এক্স গার্লফ্রেন্ডও বলা চলে না, প্রেমটা সব সময় একতরফাই ছিল। এতদিন একসঙ্গে কাজ করার জন্য লিচা আর আইজান অনেক সময়ই নিজেদের মধ্যে ইনফর্মালভাবে কথা বলে। আইজানের কথা শুনে চোখ বড় বড় করে লিচা বলে, ও মাই গড, মিস্টার আইজানকে কোনো মেয়ে রিজেক্ট করতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আইজানের মুখে একটা দুঃখের ম্লান হাসি ফুটে ওঠে। একবার না বহুবার। আইজানের কথা শোনার পর লিচা কি বলবে ভেবে পায় না। দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে থাকে। আইজান আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে, আমার ভাগ্যটাই হয়তো খারাপ।
ওর গলার স্বরে ফুটে ওঠা কষ্টে লিচার ভেতরও অদ্ভুত কষ্ট হয়। হয়তো ভাগ্য তোমার জন্য অন্য কাউকে ঠিক করে রেখেছে। ওর কথা শুনে আইজান দু হাতে মুখ ঢেকে সজোরে মাথা নাড়তে নাড়তে বলে, আমার অন্য কাউকে চাই না। আমি নুরি ছাড়া আর কাউকে ভাবতে পারি না। নুরিকে না পেলে আমি কি করব জানি না। আইজানকে এইভাবে ভেঙে পড়তে দেখে লিচা কি করবে বুঝতে পারে না। আইজানের পিঠে একটা হাত রেখে নিজেকে শক্ত করে নিয়ে বলে, আইজান, আমার মনে হয় তোমার এভাবে ভেঙে পড়া উচিত নয়। তাছাড়া নুরির কথাগুলো ভেবে দেখলে বিষয়টার ভিতরে কিছু জটিলতা আছে বলে মনে হয়। নুরি বিয়েটাকে একটা বিজনেস ডিল বলেছে। আমার মনে হয় এখনও তোমার চান্স আছে। আর নুরি যে আরিশকে পছন্দ করে না সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাই। লিচার কথা শুনে মুখ থেকে হাত ছড়িয়ে আইজান ওর দিকে তাকায়। সত্যি আমি কত বোকা। আমি কেন এত এইভাবে ভাবিনি ব্যাপারটাকে। লিজা, ইউ আর গ্রেট। তোমার ব্যাপারে মনে হচ্ছে এখনও অনেক কিছু জানার বাকি আছে আমার। লিসা আইজানের দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে। তুমি আমার ব্যাপারে কিচ্ছু জানো না আইজান। তুমি তো এটাও জানো না আমরা কত বছর একসাথে কাজ করছি। এরকমভাবে অপমান করো কেন আমাকে? আমরা 6 বছর না 5 বছর, ওকে 5.5 বছর একসাথে কাজ করেছি। ফাইনাল। লিসা আইজানের কথার প্রতি উত্তর না দিয়ে বেঞ্চ থেকে উঠে যেতে যেতে বলে, চলো, তোমার নুরি তোমার জন্য অপেক্ষা করছে। আইজানও উঠে দাঁড়ায়। লিচা আইজানের থেকে কিছুটা এগিয়ে গেছে। হঠাৎ ছাদের দরজা ধরে দাঁড়িয়ে পড়ে আইজানের দিকে ঘুরে বলে, সঠিক উত্তরটা হলো 5 বছর 3 মাস 13 দিন। কথাটা বলার পরই সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিচে নেমে যাওয়ার ওর মুখে ফুটে ওঠা ব্যথার ছাপটা আইজান দেখতে পায় না। আইজানকে রেজিস্ট্রি অফিসে দেখে নুরি অবাকই হয়। অফিসের ওই ঘটনার পর আইজান মাঝের কদিন পর পর অফিস আসেনি। আজ হঠাৎ রেজিস্ট্রি অফিসে একটা হাসি খুশি আইজানকে দেখে ভীষণ অবাক লাগে। হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ উপস্থিত রয়েছে এখানে। সমস্ত বিধি নিয়ম শেষ হলে লিচা এগিয়ে এসে ওদের দুজনকে কংগ্রাচুলেশন জানায়। আইজান নুরিকে একটা সুন্দর জুয়েলারি সেট গিফট করে আরিশের দিকে এগিয়ে যায়। অন্যদের এড়িয়ে অত্যন্ত নিচু কিন্তু চ্যালেঞ্জের সুরে আরিশকে বলে, বিজনেস ডিল করে তুই নুরিকে জোর করে নিজের কাছে রাখতে পারবি, কিন্তু ওর ভালোবাসা পাবি না। আরিশ রেগে চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু আশেপাশের মানুষদের জন্য চুপ থাকতে বাধ্য হয়। অন্যদিকে আরিশের পাশে দাঁড়িয়ে লোক দেখানো নকল হাসি হাসতে হাসতে নুরির বিরক্ত লাগে। কতক্ষণে এখান থেকে বেরোতে পারবে ভেবেও অধৈর্য হয়ে ওঠে। আরিশ বলেছে ও 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রির অ্যাপ্রুভাল লেটার বের করে ফেলবে। সেই হিসাবে ওর মায়ের সাথে আর 1 সপ্তাহ থাকতে পারবে। গতকালকেই মাকে নিয়ে নতুন বাড়িতে এসেছে। মনে মনে নিজেকে শক্ত করে নুরি। রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে আইজান আর লিচা গাড়িতে উঠে বসে। গেস্ট হাউসের দিকে যেতে যেতে পেছনের সিটে বসে থাকা লিচার উদ্দেশ্যে আইজান বলে, থ্যাঙ্কস লিজা, তুমি না থাকলে আমি বোধহয় এতটা ঠান্ডা মাথায় আজকের অনুষ্ঠানে আসতে পারতাম না। লিচা জোর করে মুখে একটা হাসি টেনে বলে, ইউ আর ওয়েলকাম। আর যখন নুরি মাকে ছেড়ে চলে আসছে তখন ওর চোখের জল কিছুতেই থামে না। ওর মা নুরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বোকামে, এরকমভাবে কাঁদতে আছে 1 বছর দেখতে দেখতে কেটে যাবে। যখনই মন খারাপ করবে আমাকে ফোন করে নিবি। তুই এভাবে কাঁদলে আমি কিন্তু কষ্ট পাবো মা। নুরি 2 হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলে, প্রতিদিন ওষুধগুলো ঠিক করে খাবে, একদম রাত জাগবে না। তোমার যা দরকার হবে তা নার্স আপুদের বললেই এনে দেবে। আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কথা দাও, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। এত চিন্তা করতে হবে না, আমি এখানে এদের সাথে একদম ঠিক থাকবো। তুই নিজের শরীরের যত্ন নিস। আমি দেখছি না বলে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়বি না, কিন্তু পরে এরকম কিছু জানলে আমি কিন্তু খুব রাগ করব। আবেগঘন কথাবার্তা পরিবেশটা ভারী হয়ে ওঠে। নুরি আরও কিছুক্ষণ মাকে জড়িয়ে ধরে বসে থাকে। তারপর বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। নুরি খুব সামান্য জিনিসই বাড়ি থেকে নিজের সঙ্গে নিয়েছে। বাড়ির বাইরে কিছুটা দূরে আরিশ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। নুরি গাড়িতে ওঠা মাত্র ও গাড়ি স্টার্ট করে। আরিশের বাবা যখন নুরিকে বরণ করে তখন নুরির ভেতরটা এক অজানা অপরাধবোধে ভারাক্রান্ত হয়ে যায়।
নুরি থমকে দাঁড়িয়ে গেছে দেখে আরিশ খুব আলতো করে ওর হাতটা ধরে ভেতরে আসার ইশারা করে। হঠাৎ আরিশের এরূপ নরম আচরণে নুরি চমকে গেলেও তৎক্ষণাৎ মনে পড়ে যায় যে আরিশের বাবা সামনে আছে। মনে মনে আরিশের অভিনয়ের প্রশংসা করে নিজেও কিছুটা আরিশের দিকে সরে যায়। নতুন পরিবেশ, নতুন জায়গা আর নকল হাসি সব মিলিয়ে নুরির দম বন্ধ হয়ে আসে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আরিশের বাবার সামনে অভিনয় করতে করতে হাঁপিয়ে ওঠে ও। অন্যদিকে আরিশকে ততটাই সাবলীল দেখে অবাক হয়ে যায়। রুমে ঢোকার পর বলতে গেলে এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচে নুরি। যদিও বাঁচে কথাটা বলা ভুল, রুমের ভেতর অভিনয় করতে হবে না ঠিকই, কিন্তু বন্ধ রুমে আরিশের সাথে থাকাটাও ওর জন্য সমান অস্বস্তির। অজানা আতঙ্ক ঘিরে ধরে নুরিকে। বড় দেয়াল, টিভি, সোফা, লাগোয়া বাথরুম সব কিছু বাদ দিয়ে ওর চোখ বারবার রাইট সাইডের কিং সাইজ বেডের ওপর চলে যায়। আরিশ ভীষণ ক্যাজুয়ালভাবে পা ছড়িয়ে সোফার ওপর বসে পড়ে। নুরি এক দৃষ্টিতে বেডের দিকে তাকিয়ে আছে দেখে একটা ভুরু হালকা তুলে বলে, তোমার কি আমার সাথে এক বিছানায় শুতে ভয় করছে? নুরি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুতভাবে বলে, ভয়ের কি আছে? আমি কেন ভয় করতে যাব? ভয় তো তোমার পাওয়া উচিত। নুরির অপ্রস্তুত কথাবার্তায় আরিশ মনে মনে হেসে ওঠে। তাহলে চলো শুয়ে পড়া যাক। আরিশের কথাটা এই মুহূর্তে নুরির কাছে কারাদণ্ড মনে হয়। নুরি দেয়ালের দিকে মুখ করে বেডের এক সাইডে এমনভাবে শোয় যে সামনে এগুলোই নিচে পড়ে যাবে। বিছানার অপর প্রান্তের মুভমেন্টে বুঝতে পারে ও আর বোঝে আরিশও শুয়ে পড়েছে। নুরি বেশ কিছুক্ষণ জোর করে চোখ বন্ধ করে শুয়েছিল। হঠাৎ ঘরের আলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জোরে চেঁচিয়ে বলে, লাইট কেন অফ হয়ে গেল? ওর প্রশ্নে আরিশ বেশ অবাক হয়ে বলে, আমি তো জানতাম সবাই লাইট অফ করে ঘুমায়। নুরি নিজেও বুঝতে পারেনি যে ও এতটা জোরে চেঁচিয়ে উঠবে। একটু থতমত হয়ে বলে, না মানে পুরো অন্ধকারে আমি ঘুমাতে পারি না। আরিশ হাত বাড়িয়ে নাইট ল্যাম্পের সুইচ অন করতে করতে বলে, আশা করি আর অসুবিধা হবে না। আবার কিছু ভুলভাল বলার ভয়ে নুরি কোনো কথা বলে না, মুখে হালকা একটা আওয়াজ করে মাত্র। রাতে নুরির ভালো ঘুম হয় না, মাঝে মাঝে ঘুম ভেঙে সজাগ হয়ে যায়, শেষমেশ ভোরের দিকে গভীরভাবে ঘুমিয়ে যায়। একটা মৃদু মিউজিকে ওর ঘুমটা ভেঙে যায়। পাশ ফিরে দেখে বিছানা ফাঁকা। সারা রাত আড়ষ্টভাবে ঘুমানোর পর এতক্ষণে একটু শান্তিতে হাত পাগুলো ছড়িয়ে দেয় ও। আরও 5-7 মিনিট মতন ঘুমের রেশকে টেনে রেখে বিছানায় শুয়ে থাকার পর উঠে বসে। বেডরুম লাগোয়া পাশে বন্ধ ঘরটা থেকে মিউজিক ভেসে আসছে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে পাশের ঘরটার দিকে এগিয়ে যায় ও। দরজাটা সামান্য ফাঁক করে উকি দিয়ে অবাক হয়ে যায়। এটাকে ঘর না বলে পার্সোনাল জিম বলাটাই বোধহয় বেশি ঠিক হবে। ছোট্ট রুমটার এক সাইডে একটা ওয়াক মেশিন আর একটা ছোটখাটো সরঞ্জাম রয়েছে। ঘরের অন্য সাইডে একটা পুলবার 2 হাত দিয়ে ধরে শরীরটাকে ওপর দিকে উঠানোর চেষ্টা করছে আরিশ। নুরির দিকে পেছন ফিরে থাকার জন্য আরিশ নুরিকে দেখতে পায় না। মিউজিক প্লেয়ারের তালে নিজের মনে এক্সারসাইজ করতে থাকে। আরিশ একটা ক্যাজুয়াল লোয়ার পরে আছে, শরীরের ওপরের অংশ অনাবৃত। 2 হাতের সাহায্যে পুলবারের রডটা ধরে শরীরটা শূন্যে ধরে রাখার জন্য হাতের প্রত্যেকটা পেশি স্পষ্টভাবে ফুটে ওঠে। এই প্রথম আয়েশের শরীরকে এভাবে দেখছে নুরি। আয়েশের পিঠে ফুটে ওঠা সূক্ষ্ম জলকণা ও শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেয়। নিঃশব্দে দরজা ধরে আরিশকে দেখতে থাকে। হঠাৎ অন্য কারোর উপস্থিতি বুঝতে পেরে আরিশ পিছন দিকে তাকালো। নুরি সঙ্গে সঙ্গে দ্রুত দরজাটা বন্ধ করে বেডরুমে চলে আসে। কিছুক্ষণের মধ্যে আরিশও বেডরুমে আসে। কাঁধের তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে নুরির দিকে অর্থপূর্ণভাবে তাকায়। ওর ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা দেখে নুরি নিজেকে গালি দিতে ইচ্ছে করে। সুতপা আন্টি আরিশের বাড়িতে 7-8 বছর ধরে রান্না করছে। নুরি নিজের বাড়িতে একা হাতেই রান্নাবান্না সব সামলাতো, কিন্তু এখানে রান্নাঘরের দিকে যাওয়া মাত্র সুতপা আন্টি আর আরিশের বাবা একসাথে বাধা দিয়ে ওঠে।
ওদের কথা অনুসারে এখন নুরির কাজ হলো খাওয়া আর ওদের সাথে গল্প করা। ওদের সঙ্গে কথা বলে নুরির যেটা বুঝতে পারে সেটা হলো আরিশের ঘরে থাকা আর না থাকার মধ্যে খুব একটা পার্থক্য নেই। বাড়িতে থাকলেও ও নাকি সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। আরিশের বাবার এই বাড়িতে কথা বলার সঙ্গী বলতে এতদিন সুতপা আন্টিই ছিল, তাই নুরিকে পেয়ে এরা দুজনেই ভীষণ খুশি। আরিশের নিজস্ব গাড়ি করে অফিসে যাওয়ার পর নুরি ভীষণ অস্বস্তি বোধ হয়। আইজান আর লিসা বাদে অফিসের কেউই ওদের বিয়ের ব্যাপারটা জানে না, তাই সবার চোখের প্রশ্ন আর নুরির প্রতি ঈর্ষা একসাথে ফুটে ওঠে। আরিশ অন্যদের অভিব্যক্তিকে তোয়াক্কা না করে ক্যাজুয়ালভাবে এগিয়ে যায়। অন্যদিকে নুরি এতগুলো সপ্রশ্ন দৃষ্টির সামনে কি করবে ভেবে পায় না। হঠাৎ পাশ থেকে আইজান এসে ওর হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তুই এখানে দাঁড়িয়ে কেন? প্রজেক্ট রুমে চল। নুরি পাশে নেই দেখে আরিশ নুরির খোঁজে ফিরে আসছিল। হঠাৎ দূর থেকে আইজানকে নুরির হাত ধরে যেতে দেখে আরিশ আর এগোয় না, দু হাতের মুঠো শক্ত করে আবার নিজের গন্তব্যের দিকে চলে যায়। নুরি চেয়ারে বসার পর ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আইজান হাসি মুখে জিজ্ঞাসা করে, তারপর কেমন লাগলো নতুন জীবন? আইজানের মজার সুরে কথা বলার টানে নুরি এতক্ষণে অনেকটা স্বাভাবিক বোধ করে। ধুর, আর বলিস না, এর থেকে মনে হয় জেলখানায় বন্দি থাকা ভালো। নুরিও মজা করে উত্তর দেয়। লিসা পাশ থেকে হেসে আইজানের উদ্দেশ্যে বলে, মিসেস খানকে নিয়ে ইয়ার্কি মারা হচ্ছে জানলে আরিশ কিন্তু প্রজেক্ট বন্ধ করে দেবে। প্লিজ লিসা, তোমরা অন্তত আমাকে নিয়ে আর কি মেরো না। আমার আর আরিশের মধ্যে প্রেম টেম কিচ্ছু নেই। আইজান চেয়ার ছেড়ে উঠে বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস যে তুই চাইলেও এখন অন্য কারোর সাথে প্রেম করতে পারিস? নুরি অত শত না ভেবে ক্যাজুয়ালভাবে হাসতে হাসতে বলে, হ্যাঁ, না প্রেম করার তো কোনো কারণ নেই। ওদের কথার মাঝে আরিশ কখন প্রজেক্ট রুমে এসে উপস্থিত হয়েছিল ওরা লক্ষ্য করেনি। দরজার কাছে দাঁড়িয়ে আরিশ শব্দ করে হেসে উঠলে সবাই চমকে ওর দিকে তাকায়। এভাবে মুখের সামনে পরকীয়ার কথা বলো না নুরি। আরিশের প্রত্যেকটা শব্দে যে তীব্র ঘৃণা লুকিয়ে আছে সেটা উপস্থিত প্রত্যেকে অনুভব করতে পারে। আরিশ, আমরা তো জাস্ট মজা করছিলাম। আইজান ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বলে ওঠে। আরিশ হাত তুলে আইজানকে থামিয়ে বলে, তোমরা যেভাবে মজা করছো তাতে হয়তো একদিন তোমরা মিলিত হওয়ার পরও বলবে উই আর জাস্ট কিডিং। নুরি রেগে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, নতুনতম সভ্যতাও তুমি ভুলে গেছো আরিশ। যদি ভদ্রভাবে কথা বলতে না পারো তাহলে অন্তত চুপ থাকো। নুরির কথা শুনে আরিশ আবার পাগলের মতো হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, সরি, ভুলে গিয়েছিলাম। আমি বাদে এখানে সবাই ভদ্রলোক। ইচ্ছে করে ভদ্র কথাটার ওপর জোর দেয়। এরপর চারজনের কেউই আর কোনো কথা বলে না, নিঃশব্দে সবাই নিজের কাজ করতে থাকে। ইতিমধ্যে আরিশের বাড়িতে নুরির 1 সপ্তাহ কেটে গেছে। আরিশের বাবা আর সুতপা আন্টি দুজনের সাথে নুরির বেশ ভাব হয়ে গিয়েছে, কিন্তু আরিশের সাথে সম্পর্ক আরো খারাপ হয়েছে। অফিসের ওই ঘটনার পর থেকে ওরা দুজন একে অপরের সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। নুরি পুতুলের মতো আরিশের সাথে গাড়িতে করে অফিসে যায় আর অফিস থেকে ফিরে আসে। রাস্তায় দুজনের মধ্যে কোনো কথা হয় না। আরও বেশি কষ্ট পাওয়ার ভয়ে ও সবসময় চেষ্টা করে যতটা সম্ভব নিজেকে আরিশের থেকে দূরে রাখার। অন্যদিকে নুরি যত বেশি নিজেকে গুটিয়ে নিয়েছে আরিশের সন্দেহ তত বেশি বেড়ে গেছে। প্রজেক্ট রুমে ওদের 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্টে নুরির পাশে আইজানের সিট ছিল। আজকে অফিস গিয়ে নুরি দেখলো আইজানের সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে। 1 সপ্তাহ ধরে এইরকম ছোটখাটো অনেক কিছু আরিশ করে চলেছে যেগুলো ভীষণ অসহ্যকর। আইজান রেগে আরিশকে বলে, আমার সিট হঠাৎ করে চেঞ্জ করার কারণ কি? কেন? নুরি পাশে বসতে না পারার জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ হচ্ছে, কি করে নিবে তুই? আরিশ এগিয়ে গিয়ে আইজানের জামার কলার চেপে ধরে। আইজানও ততটাই জোরে আরিশের কলার চেপে ধরে। একটা কিছু হতে চলেছে ভেবে লিচা মনে মনে ভয় পেয়ে যায়। চোখের ইশারায় নুরিকে এদের থামানোর জন্য অনুরোধ করে। নুরি উঠে দাঁড়িয়ে দুজনকে 2 হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে, প্লিজ স্টপ দিস ননসেন্স। আইজান চিৎকার করে বলে, আগে আরিশকে বল এসব বোকা বোকা কাজগুলো বন্ধ করতে। আরিশও চিৎকার করে বলে,
তুই আগে আমাদের জীবনের ইন্টারফেয়ার করা বন্ধ কর। তুই না থাকলে নুরি আমার হতো। নুরির হাত ছাড়িয়ে আইজানের সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে বলে, তুই আমার আর নুরির জীবনে সমস্যা এনেছিস। তুই কাপুরুষের মতো পালিয়ে গেছিস। আইজান আর আরিশের কথাবার্তা অন্যদিকে চলে যাচ্ছে দেখে নুরি চিৎকার করে বলে, প্লিজ স্টপ দিস। আমি কি দোকানে বিক্রি হওয়া জিনিস? আমারও একটা মন আছে। আমি আর সহ্য করতে পারছি না এসব। এর থেকে ভালো আমার মরে যাওয়া। নুরির কথায় আইজান আর আরিশ দুজনেই চুপ করে যায়। নুরি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। সবাই বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আরিশ কাজের বাহানা দিয়ে নিজের কেবিনে চলে যায়। আইজান নুরির কাছে যাচ্ছিল, কিন্তু লিজা ওকে বাধা দেয়। লিজা মাথা নেড়ে ওকে যেতে নিষেধ করে বলে, নুরিকে এখন একটু একা থাকতে দাও। ও তোমাদের দুজনের মাঝে হাঁফিয়ে উঠেছে, ওকে একটু শ্বাস নিতে দাও। আইজান লিজার দিকে তাকিয়ে বলে, আচ্ছা লিজা, আমি কি খুব খারাপ? আমি কি নুরিকে কষ্ট দিচ্ছি? লিজা আইজানের হাতের ওপর একটা হাত আলতো করে রেখে হালকা এসে বলে, এত ভেবো না আইজান, ভালোবাসাটাই এরকম। যাকে ভালোবাসা হয় তার থেকে দূরে থাকাই যায় না। আইজান কিছুটা আনমনাভাবে লিজাকে বলে, তুমি কখনো কাউকে ভালোবাসেছিলে লিজা? লিজা আইজানের প্রশ্নে মনে মনে চমকে ওঠে। একটু চুপ থাকার পর আইজানের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, হ্যাঁ, বেসেছি। আজকে নুরি আরিশের আগে ঘরে ফিরে আসে। কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারে না ও। ঘর অন্ধকার করে অনেকক্ষণ শুয়ে থাকে। কতক্ষণ কেটে যায় খেয়াল নেই। অন্ধকারের মধ্যে উঠে বসে। আলো জ্বালতে ইচ্ছে করে না। চুলগুলোকে মাথার ওপর তুলে নিয়ে বাথরুমের শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা জলের ধারা মনের ওপর যেন শান্তির প্রলেপ বুলিয়ে দিতে থাকে। আরিশ যখন বাড়িতে ঢোকে তখন অনেকটাই রাত হয়ে গেছে। নিজের মনে চলতে থাকা যুদ্ধে বারবার হেরে যেতে যেতে ওর নিজেকে খুব ক্লান্ত মনে হয়। বেডরুমটা অন্ধকার দেখেও আলো জ্বালাতে ইচ্ছে করে না। অন্ধকারের ভেতরে ব্যাগটা এক সাইডে ছুঁড়ে ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ অন্ধকারে শুয়ে থাকার পরে মনে হয় বাথরুম থেকে জলের শব্দ আসছে। মাথাটা বাথরুমের সাইডে করে দেখে দরজা ফাঁক থেকে সূক্ষ্ম আলোর রেখা ঘরের ভেতরে এসে পড়েছে। একটানা জলের আওয়াজে বিরক্ত হয়ে আরিশ উঠে বাথরুমের দিকে এগিয়ে যায়। বাথরুমের কলটা কে খুলে রেখে গেছে? বিরক্তভাবে স্বগোক্তি করে আরিশ বাথরুমের ভেজানো দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ে। শাওয়ারের নিচে নুরিকে দেখে ও হতবাক হয়ে কি করবে ভেবে পায় না। অন্যদিকে নুরিও দরজার শব্দে চোখ খুলে আরিশকে দেখে হতবাক হয়ে যায়। কয়েক মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে থাকার পর নুরি দ্রুত হাত বাড়িয়ে তোয়ালেটা টেনে নিয়ে নিজের সামনে চেপে ধরে। আরিশ যেরকম হঠাৎ ঢুকেছিল তেমনি হঠাৎই ঝড়ের বেগে বেরিয়ে যায়। বাথরুমের দরজাটা টেনে ধরে দরজার মাথা ঠেকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই মুহূর্তে ওর চোখের সামনে নুরি ভেজা শরীর ছাড়া আর কিছুই আসে না। হাতের মুঠো শক্ত করে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকার পর আবার এক ধাক্কায় দরজাটা পুরো খুলে ভেতরে ঢুকে পড়ে। নুরি তখনও একইভাবে তোয়ালেটা গায়ে জড়িয়ে দাঁড়িয়েছিল। আরিশ নুরিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়। বাথরুম থেকে নুরিকে কোলে নিয়ে যখন বিছানায় আসে নুরির শরীর তখনও ভিজে। নুরির শরীরের প্রত্যেকটা জলকণা আরিশের ঠোঁট শুষ্ক মাটির মতো শুষে নিতে থাকে। শুধু কি শরীর, নাকি শরীরের বাহানায় লুকিয়ে থাকা দুটো মনের চাহিদা, যেটা প্রশ্ন হয়েই থেকে যায়। নুরি আর আরিশ এগিয়ে চলে সেই আদিমতার দিকে যা শতাব্দী ব্যাপী মানুষ করে এসেছে। বুকের ভেতর জমিয়ে রাখা ক্ষোভের পাহাড়কে কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়ে দুটো শরীর একসাথে মিশে যায়। গত রাতের ঘটনার জন্য আরিশ নুরিকে কি বলবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত ওই প্রসঙ্গে কোনো কথাই তোলে না। অন্যদিকে নুরিও ততটাই অপ্রস্তুত বোধ করায় বিষয়টা এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে। নুরি আর আরিশ আবার আগের মতো নর্মাল দিন শুরু করে। বাইরে থেকে দেখলে সব কিছু একই রকম লাগে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু পরিবর্তন হতে থাকে। বহুদিন পর একটা মিষ্টি আনন্দের অনুভূতি সকলের অলক্ষ্যে আরিশের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। বাবা আর সুতপা আন্টির সাথে নুরির একটানা বকবকগুলোও আরিশের খুব ভালো লাগতে শুরু করে। অকারণেই নুরির সামনে বোকা বোকা কাজ করে ফেলে।
গত 7-8 দিন ধরে আরিশের এহেন ব্যবহারে নুরি অবাক হলেও মনে মনে বেশ খুশি হয়। আরিশ গোসল করতে গেছে দেখে একটা গানের কলি নিচু স্বরে গাইতে গাইতে নুরি আরিশের অফিসের ব্যাগটা গোছাতে থাকে। হঠাৎ মেসেজ টোনের আওয়াজে নাইট ল্যাম্পের পাশে থাকা আরিশের ফোনটার দিকে ওর চোখ যায়। লক স্ক্রিনের ওপরে সংক্ষিপ্ত মেসেজ ফুটে ওঠে। পার্সোনাল মেসেজ পড়া ঠিক নয় জেনেও নুরি ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ার চেষ্টা করে। Last time it was awesome. Wanna hook up tonight? নুরির হাতে ফোনটা হালকা কেঁপে ওঠে। আরিশ বাথরুম থেকে বেরোনোর আগেই দ্রুত ফোনটা আগের জায়গায় রেখে দেয়। এইসব নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হওয়ার আগে হয়েছে। সব কিছু না জেনে ওর উপর রাগ করা ঠিক না। ও নিশ্চয়ই এখন আর এসব কিছু করে না। নুরির নিজের মনে কথাগুলো বলে বারবার নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরিশ টিফিন খেতে বসে ফোনটা হাতে নিয়ে সিমির মেসেজটা দেখা মাত্র দ্রুত একবার নুরির দিকে তাকায়। যদিও এই মুহূর্তে অন্য কারোর সাথে ও দেখা করেনি, তবুও এই মেসেজটা আসার পর ওর নিজেকে অপরাধী মনে হয়। দ্রুত মেসেজটা ডিলিট করতে গিয়েও থেমে যায়। মনে মনে ভাবে